8 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, সালিশে 15,000 টাকায় রফা। জানাবো কারা নির্বাচন বানচাল করতে চায় এবং সর্বশেষ জানাবো সিলেটের ডিসি সারোয়ারকে নিয়ে আবেগঘন পোস্ট আইন উপদেষ্টার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 8 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, সালিশে 15,000 টাকায় রফা। ভোলার চরফ্যাশন উপজেলায় 8 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ কামালের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় প্রভাবশালী পল্লী চিকিৎসক মোহাম্মদ হারুন 5,000 টাকার বিনিময়ে বিষয়টি রফা করার চেষ্টা করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। পরে জানাজানি হলে সালিশে ভুক্তভোগী পরিবারকে 15,000 টাকা দেন অভিযুক্ত কামাল। স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু ও তার মা পল্লী চিকিৎসক হারুনের বাসায় ভাড়া থাকেন। গত 31শে আগস্ট শিশুকে বাসায় একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন কামাল। পরে তার চিকিৎসার আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত কামাল পালিয়ে যান। ভুক্তভোগী শিশুর মা জানান, তিনি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার বাসিন্দা। চরফ্যাশনে হারুনের বাসায় ভাড়া থেকে ফেরি করে গ্রামগঞ্জে কাচের আসবাবপত্র বিক্রি করেন। এ সময় তার শিশু একাই ঘরে থাকেন। চরফ্যাশন থানা রোডে একটি হোটেলে ভাত খাওয়ার সুবাদে কালামের সঙ্গে তার পরিচয় হয়। তিনি ওই হোটেলের মালিক। পরিচয় সূত্রে কামাল তার বাসায় আসা যাওয়া করতেন। তিনি আরও জানান, 31শে আগস্ট দুপুরে কামাল তাদের বাসায় যান। ওই সময় শিশুকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির মা বিষয়টি স্থানীয়দের জানালে বাড়ির মালিক হারুন 5,000 টাকার বিনিময়ে রফা করার চেষ্টা করেন। এতে রাজি না হয় ভুক্তভোগী শিশুকে ছাদের চিলেকোঠায় আটকে রাখেন হারুন। পরে রাতে স্থানীয় সংবাদকর্মীদের সহযোগিতায় তিনি পুলিশের শরণাপন্ন হন। তবে নানা জটিলতার কারণে মামলা করতে পারেননি। মামলা না করায় পুলিশ একটি অনাপত্তি রাখে। পরে রাতে স্থানীয় সালিশে তাকে 15,000 টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন অভিযুক্ত কালামের ছেলে। এ বিষয়ে জানতে চাইলে পল্লী চিকিৎসক মোহাম্মদ হারুন বলেন, এই ঘটনার সঙ্গে আমি জড়িত নই, অহেতুক আমাকে জড়ানো হচ্ছে। অভিযুক্ত কামাল বলেন, ওই নারী আমার বিরুদ্ধে গুজব ছড়ালে আমি বিষয়টি তার ঘর মালিককে জানাই। পরে তিনি মামলার ভয় দেখিয়ে আমার কাছ থেকে 30,000 টাকা হাতিয়ে নেন। আমার বিরুদ্ধে ওই নারীর দেওয়া অভিযোগ সঠিক নয়। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, ওই নারী থানায় এলে তাকে মামলা করার জন্য বলা হয়, কিন্তু তিনি মামলা করেননি। কারা নির্বাচন বানচাল করতে চান? গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ও পালিয়ে যাওয়ার পর মধ্য দিয়ে 1.5 দশক ধরে অবরুদ্ধ গণতন্ত্রের পথ খুলে যায়। স্বৈরাচার এরশাদও 9 বছর গণতন্ত্রকে বন্দী করে রেখেছিলেন। 90-এর গণ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রের মুক্তি ঘটে। দেখা যাচ্ছে, স্বাধীনতার 54 বছরের মধ্যে প্রায় 25 বছরই স্বৈরাচারী এরশাদ ও ফ্যাসিস্ট শেখ হাসিনা গণতন্ত্রকে পদদলিত করে রেখেছিল। তাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ও আওয়ামী লীগ কোনোটিই গণতন্ত্রের ধার ধারে না। তাদের মধ্যে ঐতিহাসিক স্বাক্ষর রয়েছে। আমরা জানি, দেশের রাজনৈতিক দলগুলো যখন এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন করেছিল, তখন শেখ হাসিনা আন্দোলন ছেড়ে এরশাদের অধীনে 1986 সালের 7ই মে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে আন্দোলনের পিঠে ছুরিকাঘাত করেছিল। তার সঙ্গী হয় জামায়াত ইসলামী। তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নেতৃত্বাধীন 7 দলীয় জোট আপসহীনভাবে এরশাদ বিরোধী আন্দোলন চালিয়ে যায়। অথচ সে সময় শেখ হাসিনা চট্টগ্রামের লালদিঘি ময়দানে এক জনসভায় বলেছিলেন, যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমানে পরিণত হবে। হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ এবং জামায়াত ইসলামী সহ যেসব দল এরশাদের অধীনে নির্বাচন করেছিল, তারা যে দেশের মানুষের কাছে জাতীয় বেঈমান হিসেবে পরিচিত হয় তা বলার অপেক্ষা রাখে না। পরবর্তীতে তারা জাতীয় সংসদ থেকে বের হয়ে আন্দোলনে যুক্ত হলেও জাতীয় বেঈমানের তকমা মুছতে পারেনি। জাতীয় পার্টি, আওয়ামী লীগ ও জামায়াত ইসলামীর মধ্যে যে ঐতিহাসিক পারস্পরিক রাজনৈতিক মিত্রতা রয়েছে তা বুঝতে অসুবিধা হয় না। তবে এরশাদের পতনের পর 91-এর নির্বাচনে দেশের মানুষ ঠিকই এই বেঈমানির জবাব দিয়েছে। তারা আপসহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিএনপিকে বিজয়ী করেছে। সে সময় জামায়াত ইসলামী বিএনপিকে সমর্থন দিয়ে সরকার গঠনে সহায়তা করলেও আওয়ামী লীগের সাথে মিত্রতা থেকে বের হয়ে আসতে পারেনি। 96 সালে ঠিকই আওয়ামী লীগের সাথে যুগপথভাবে বিএনপি সরকারের বিরুদ্ধে জামায়াত ইসলামী আন্দোলন করে। পরবর্তীতে 2001 সালে আবার বিএনপি নেতৃত্বাধীন জোটে এসে যুক্ত হয়। অন্যদিকে এরশাদের জাতীয় পার্টি বিএনপিকে চিরশত্রু মনে করে। দলটি সেই যে 1986 সালে আওয়ামী লীগের সাথে গাঁটছড়া বেঁধেছে, তারপর থেকে আর ছেড়ে যায়নি। 96 সালে সরকার গঠন করার মতো আসন পায়নি আওয়ামী লীগ, সে পেয়েছিল 146 আসন। এরশাদের জাতীয় পার্টি 32টা আসনের সমর্থন নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় যায়। 2008 সালের 29শে ডিসেম্বর নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগের মহাজোটে যুক্ত হয়ে ক্ষমতার ভাগিদার হয়। তারপর 2013, 18, 2024 সালে নির্বাচনে আওয়ামী লীগের পেটের ভেতরে থেকে বিনা ভোট, রাতের ভোট ও আমিটামি নির্বাচন করে গৃহপালিত বিরোধী
বিরোধী দল হিসেবে ক্ষমতায় অংশীদার হয়, তাহলে বিষয়টি পরিষ্কার যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি গণতন্ত্রের শত্রু। জামায়াতে ইসলামীও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চায় না, সে চায় তথাকথিত ইসলামী শাসন ব্যবস্থা। যদিও তার এই শাসন ব্যবস্থাকে দেশের ইসলামী স্কলার স্পষ্ট করেই বলেছেন, জামায়াতে ইসলামী যে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চায় তা প্রকৃত ইসলামী শাসন ব্যবস্থা নয়। দলটি তার মওদুদিবাদ প্রতিষ্ঠা করতে চায়, যা দেশের সিংহভাগ মুসলমান এই মতবাদে বিশ্বাসী নয়। কোনো মতবাদ দিয়ে প্রকৃত ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা যায় না। এসব বিবেচনায় বলা যায় বিএনপি একমাত্র দল যে স্বাধীনতাপন্থী ও গণতান্ত্রিক দল। গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের জন্য সবচেয়ে জরুরি হয়ে পড়ে হাসিনার ভেঙে দেওয়া রাষ্ট্র কাঠামো দ্রুত মেরামত করে গণতন্ত্রের নবযাত্রা সূচনা করা। 5ই আগস্ট হাসিনার পতনের পর 8ই আগস্ট বিএনপি তার পল্টনস্থ প্রধান কার্যালয়ের সামনে বড় জনসভা করে পরবর্তী 3 মাসের মধ্যে নির্বাচন দাবি করেছিল। সে সময় বিএনপির এই দাবিকে অনেকে বাঁকা চোখে দেখে সমালোচনা করেছিলেন। বিএনপিও পরিস্থিতি বিবেচনায় তার দাবি থেকে সরে আসে। আমরা দেখছি অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই আগামী নির্বাচন হওয়া নিয়ে এক ধরনের টালবাহানা শুরু হয়েছে। মাঠে জামায়াত ও এনসিপি সহ দু একটি দল আগে সংস্কার পরে নির্বাচন কিংবা যতদিন সংস্কার না হবে ততদিন নির্বাচন হবে না এ বয়ান দিয়ে নির্বাচন বিলম্ব করার প্রক্রিয়া শুরু করে। আবার অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টাও ক্ষমতার স্বাদ পেয়ে নির্বাচনে অনীহা দেখাতে শুরু করে। কোনো উপদেষ্টা এই সরকার শুধু নির্বাচন করতে আসে নাই, এই সরকারকে জনগণ 5 বছর ক্ষমতায় দেখতে চায় ইত্যাদি বয়ান দিতে থাকেন। ফলে এটা স্পষ্ট হয়ে যায় জামায়াত এনসিপি ও সরকারে থাকা কিছু উপদেষ্টা নিরঙ্কুশ ক্ষমতা উপভোগের মধ্যে রয়েছে। তারা নির্বাচন না দিতে বা পিছিয়ে দেওয়ার জন্য সংস্কার, বিচার, নির্বাচনী পরিবেশ নেই ইত্যাদিকে ইস্যু করে। অন্যদিকে বিএনপি এবং তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অত্যন্ত ধৈর্য ও বিচক্ষণতা দিয়ে পরিস্থিতি বুঝে কেন দ্রুত নির্বাচন দরকার তা জনগণকে বলতে থাকে। দলটি সংস্কার ও বিচারের ক্ষেত্রে কখনো দ্বিমত করেনি, বরং সর্বক্ষেত্রে সহযোগিতা করে যাচ্ছে। এতে পর্যবেক্ষকরা তারেক রহমানের ভূয়সী প্রশংসা করে বলেছেন, তিনি এখন একজন দক্ষ ও বিজ্ঞ জাতীয় নেতায় পরিণত হয়েছে। তিনিই পারবেন দেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় পরিচালিত করে অর্থনৈতিক উন্নতি ও অগ্রগতির পথে এগিয়ে নিতে। বিএনপিকে তিনি দেশের অভিভাবক দলে পরিণত করেছেন। তিনিই পারবেন ভঙ্গুর ও দুর্বল গণতন্ত্রকে শক্ত ভিত্তি নিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে। তিনি অন্তর্বর্তী সরকারের সাথে কোনো ধরনের বিরোধে না গিয়ে কিংবা দাবি আদায় প্রথাগত সরকার বিরোধী আন্দোলন না করে আলাপ আলোচনার মাধ্যমে বোঝাতে সক্ষম হয়েছে কেন দেশের জন্য দ্রুত নির্বাচন দরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তা বুঝিয়েছেন এবং তাতে সাড়া দিয়ে গত ফেব্রুয়ারিতে তারেক রহমানের সাথে লন্ডনে বৈঠক করেছেন। এই ঐতিহাসিক বৈঠকে উভয় পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন হতে পারে। যেসব দল এবং উপদেষ্টা ক্ষমতা উপভোগ করেছিল, যৌথ ঘোষণা তাদের মাথায় যেন বাজ পড়ে। গত 5ই আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে নির্বাচন হওয়ার স্পষ্ট ঘোষণা দেওয়ার পর তাদের আশা আরও তিরোহিত হয়ে যায়। বিশেষ করে জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলন শাসনতন্ত্র আন্দোলন অনেকটা ক্ষুব্ধ, হতাশ ও অভিমানী হয়ে ওঠে। এনসিপির এক নেতা তো বলেই ফেলেছেন, নির্বাচন হতে দেয়া হবে না। ফলে ঘোষিত সময় যাতে নির্বাচন না হয়, পিছিয়ে দেয়া যায়, এজন্য তারা সমস্যার সংস্কার, বিচার, জুলাই সনদ ঘোষণা ইত্যাদি নিয়ে পুনরায় সরব হয়ে উঠেছে। অথচ ইতোমধ্যে সরকারের তৈরি করে দেয়া সংস্কার কমিশনগুলো তাদের সুপারিশ জমা দিয়েছে এবং এ নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে লাগাতার বৈঠক করেছে। ফ্যাসিস্ট হাসিনা ও গণহত্যার সাথে জড়িতদের বিচার শুরু হয়েছে, সাক্ষ্য গ্রহণ চলছে। আশা করা যায় নির্বাচনের আগেই কোনো মামলায় রায় হতে পারে। এছাড়া 5ই আগস্ট জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করা হয়েছে। নির্বাচন পিছিয়ে দেয়া বা নির্বাচন হতে দেয়া হবে না বলে যারা বলছেন, নিশ্চয়ই তারা এগুলো অবগত। এসবে যখন খুব একটা কাজ হচ্ছে না, তখন জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন আরেক ছুতো নিয়ে হাজির হয়েছে। এবার তাদের দাবি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতিতে নির্বাচন করা এবং জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়া। এছাড়া তারা নির্বাচন হতে দেবে না কিংবা নির্বাচনে যাবে না। বিএনপি এই দুটো ইস্যুর পক্ষে না। তার সঙ্গত কারণও রয়েছে। পিআর পদ্ধতিতে আমাদের দেশে কখনো নির্বাচন হয়নি। এটি একটি দীর্ঘমেয়াদী অনুশীলনের বিষয়। হুট করেই তা করা যায় না, কারণ এই পদ্ধতি সম্পর্কে দেশের মানুষ জানে, তারা রেডি নয়। বলার অপেক্ষা রাখে না। জনসম্পৃক্ত যে কোনো সিস্টেম চালু বা প্রয়োগের আগে জনগণকে প্রস্তুত করতে হয়। হুট করে চাপিয়ে দিলে তা কখনোই মঙ্গলজনক হয় না। উদাহরণ হিসেবে বলা যায়, নির্বাচনে যখন ইভিএম চালু করা হয়, তখন নির্দিষ্ট কিছু ভোট কেন্দ্রের মডেল হিসেবে তা ব্যবহার করা হয়। পরবর্তীতে দেখা গেছে ইভিএম আমাদের দেশের জন্য উপযুক্ত নয়। এর মাধ্যমে সহজে ভোট কারচুপি করা যায়। এ কারণে আগামী নির্বাচনে এই পদ্ধতি ব্যবহার করা যাবে না। উন্নত বিশ্ব এই পদ্ধতি থেকে সরে এসেছে। ঠিক একইভাবে পিআর পদ্ধতিতে মানুষ জানবে না কোন প্রার্থীকে তারা ভোট দিয়েছে। এটা দল থেকে নির্ধারণ করে দেয়া হবে। এতে প্রার্থী বেচাকেনায় ব্যাপক অর্থে ছড়াছড়ি ও দুর্নীতি হবে।
দেখা যাবে ভোটাররা তাদের পছন্দের প্রার্থী পাচ্ছে না। তাছাড়া পিআর পদ্ধতি যেসব দেশে আছে সেসব দেশের সরকার অস্থিতিশীল অবস্থা রয়েছে, কিছুদিন পর পর সরকার পরিবর্তন হয়। অথচ হাসিনার ভেঙে দেওয়া অর্থনীতিকে পুনরুদ্ধার ও গণতন্ত্রকে স্থিতিশীল করার জন্য নির্বাচিত সরকারের বিকল্প নেই। অস্থিতিশীল ও অনিশ্চিত সরকারের শাসনামলে কেউ বিনিয়োগ করতে চায় না। যেমন অন্তর্বর্তী সরকারের নির্দিষ্ট মেয়াদ না থাকায় দেশি বিদেশি বিনিয়োগকারীরা কোনো বিনিয়োগ করছে না। তারা নির্বাচনের মাধ্যমে নির্দিষ্ট মেয়াদের স্থিতিশীল সরকারের অপেক্ষায় রয়েছে। যারা নানা বাহানায় নির্বাচন পিছিয়ে দিতে যাচ্ছে তারা দেশের গণতান্ত্রিক ধারা ও উন্নতির বিপরীত স্রোতে হাঁটছে। পিআর পদ্ধতির গো ধরে ফ্যাসিস্টের ফেরার পথ প্রশস্ত করে দিচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।